হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণভাবে যারা 2023 সালে অর্থাৎ 2023-তে যারা আইসিএসসি দিতে চলেছ তাদের জন্য। তোমাদের 2023 সালের বাংলা প্রশ্নপত্র কেমন হতে চলেছে, কোন প্রশ্নগুলো তোমরা অ্যাটেম্প্ট করবে, কোনগুলো তোমাদের জন্য উপযুক্ত নয়, মানে কোন প্রশ্নগুলোর উত্তর লিখলে তোমাদের মার্কস ভালো হবার সম্ভাবনা এবং কোনটায় তোমাদের মার্কস কেটে যাওয়ার সম্ভাবনা, সেই সম্পর্কে আমি একটা বিশদ আলোচনা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। প্রথমেই বলবো, তোমাদের প্রত্যেক বছরের থেকে এবছরে যে পরিবর্তনটা আনা হয়েছে বিশেষত সেটা বাংলা ব্যাকরণে অর্থাৎ বেঙ্গলি গ্রামারে। তোমরা প্রত্যেকবার যেমন প্রশ্ন পাও, মানে প্রশ্ন উত্তর লেখার একটা বিশেষ পর্ব, এবারে কিন্তু সম্পূর্ণ এমসিকিউতে তোমরা সেই প্রশ্নগুলো পাচ্ছ, অর্থাৎ অপশনাল। তোমরা সম্পূর্ণ আনসারগুলো প্রশ্নেই পাচ্ছ, শুধুমাত্র তোমাদের চুজ করতে হবে কোনটা সঠিক কোনটা নয়। যাই হোক, আমরা এবার সম্পূর্ণ স্পেসিমেন পেপারটা নিয়ে আলোচনা করব, যেটা কাউন্সিল থেকে তোমরা এতদিনে নিশ্চয়ই পেয়ে গেছো। যারা পাওনি তারা সংগ্রহ করে আমার ভিডিওটা যদি দেখো তোমাদের সুবিধা হবে হাতের কাছে প্রশ্নটা থাকলে। যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমার মনে হয় সমস্ত বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমেই যাব আমরা সেকশন এ তে। তোমাদের এই বাংলা পরীক্ষাটা 80 নম্বরে, তোমরা জানো। সেকশন এ তে প্রথমেই তোমরা 15 মার্কসের একটা এসে বা রচনা পাচ্ছ। সেখানে 3টে অপশন আছে, বা তোমরা সেই 3টে অপশন পাবে, আর তার সাথে আরেকটা অপশন থাকবে যেটা গল্প রচনা। এছাড়াও তোমাদের একটা ছবি দিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর, সেই ছবির উপর ভিত্তি করে একটা বর্ণনা তোমাদের লিখতে বলা হয়। এবারেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, এবারেও তোমরা সেটা পাচ্ছ। তোমাদের স্পেসিমেন পেপারে যে রচনাগুলো দেওয়া হয়েছে, যেমন প্রকৃতি মানুষের বন্ধু কিন্তু মানুষ হয়েছে প্রকৃতির শত্রু, অর্থাৎ তোমরা কিন্তু একটা সাধারণ রচনা পাচ্ছ, যেটা মনে হয় সবার পক্ষেই সুবিধাজনক হবে লিখতে। সেরকম একটা রচনা তোমরা পাবে, খুব বেশি কঠিন এবারে তোমরা পাবে বলে মনে হয় না। আপাতত আমরা যে রচনাটা 1 নম্বরে পাচ্ছি, সেখানে তোমরা যদি কেউ অরণ্যের প্রয়োজনীয়তার উপর রচনা করো কিংবা গাছ বাঁচাও প্রকল্প এই ধরনের কোনো রচনা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই রচনাটা অনায়াসে তোমরা লিখে আসতে পারবে। দ্বিতীয় নম্বর 2তে যেটা আছে, একটি পুরানো সাদা কালো টিভির আত্মকথা। এই আত্মকথামূলক রচনা কিভাবে লিখতে হয় সেটা আমার একটা ভিডিও আছে। যারা জানো না যে আত্মকথামূলক রচনা কেমন ভাবে লিখতে হয়, তাদের আমি বলবো তোমরা অবশ্যই আমার সেই আত্মকথামূলক রচনার ভিডিওটা দেখবে। সেখানে আমি এই ধরনের রচনা লেখার প্রসেস বা পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে করেছি। এরপর আমি যাব 3 নম্বরে, তুমি ছেলে ধরার কবলে পড়েছিলে, সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করো। এই যে একটা রচনা, অর্থাৎ সম্পূর্ণ কল্পনা নির্ভর একটা রচনা তোমাদের আসবে এবছর, বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা স্বাধীনতা পাচ্ছ সম্পূর্ণ তোমাদের মতো লেখার, যেখানে তোমাদের কোনো ইনফরমেশন লাগে না, তোমাদের সম্পূর্ণ নিজেদের কল্পনার উপর বেস করে তোমরা লিখতে পারো। এক্ষেত্রে আমি বলবো যারা কল্পনার উপর ভিত্তি করে লিখতে পারো তারা অবশ্যই এই ধরনের রচনা অ্যাটেম্প্ট করবে, তাতে তোমাদের সুবিধা হবে। আর যারা বিশেষ কল্পনাপ্রবণ নও, বিশেষভাবে কল্পনা করতে পারো না, বানাতে পারো না, তারা অবশ্যই তোমাদের যেখানে তথ্য নির্ভর রচনা আছে, যেমন প্রকৃতি মানুষের বন্ধু এই ধরনের, কিংবা পুরানো সাদা কালো টিভির আত্মকথা, এই আত্মকথামূলক রচনার ধারণা থাকলে সেটাও তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। এরপর 4 নম্বরে আছে, যেমন কুকুর তেমন মুগুর। এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটা মৌলিক গল্প রচনা করো। তোমরা বাগধারা করেছো এবং বাগধারার মধ্যে যে এই ধরনের শব্দগুলো পেয়েছো, তার থেকে একটা বাক্য নিয়ে একটা গল্প, মৌলিক গল্প রচনা করতে বলা হয়। মৌলিক মানে যেটা স্বতন্ত্র, তোমাদের নিজের তৈরি, কোথাও থেকে কোনো রকম ভাবে অনুবাদ করা যাবে না, কপি করা যাবে না। এই ধরনের যে গল্প রচনা তোমরা তখনই লিখতে যাবে যখন তোমরা দেখবে রচনায় তোমাদের অসুবিধা হচ্ছে, মানে তোমরা কোনো রকম ভাবে কমন পাওনি কিছু, তোমরা একেবারেই কল্পনা নির্ভর কিছু পাচ্ছ না যেটা তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে, তখনই কিন্তু তোমরা এই গল্প লেখার দিকে হাত দেবে।
তবে হ্যাঁ, যদি কেউ মনে করো যে গল্পটা তোমার খুব ভালোভাবে জানা আছে, তুমি লিখতে পারবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই সেটা লিখতে পারো, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সেটা অবশ্যই ভালো হবে সেই বিশ্বাস নিয়ে। আর গল্পের অবশ্যই একটা নামকরণ করবে, আর নীতি তো দিয়েই দিচ্ছে যে যেমন কুকুর তেমন মুগুর, এটা নীতিবাক্য হিসাবে ব্যবহার করতে পারো। এরপরে চলে যাব 5 নম্বরে, একটা ছবি, যেখানে একটা ছবি দেওয়া হয়, সেই ছবির ওপরে তোমাদের ভিত্তি করে একটা বর্ণনামূলক রচনা তৈরি করতে হয়। এক্ষেত্রে আমি বলবো তোমরা অ্যাভয়েড করে চলবে। যদি আগেরগুলো তোমরা লিখতে না পারো, একান্তই না পারো, তখন এদিকে যাবে। কারণ এই ধরনের ছবির ক্ষেত্রে অনেক সময় কি হয়, প্রশ্নপত্রের ছবিটা খুব ভালো করে বোঝা যায় না, তোমাদের ভুল বুঝে ছাত্রছাত্রীরা অনেক ভুল উপস্থাপন করে ফেলে, মানে বর্ণনাটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়ে যায়। আবার কখনো কখনো দেখা গেছে ধারণার ভুল হওয়ার জন্য সেই লেখাটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। এই জন্যই বলছি, সম্পূর্ণ যদি কমন পাও, সম্পূর্ণ তোমাদের তৈরি করা আছে, সেক্ষেত্রে আলাদা কথা। তা না হলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজনীয় যে রচনাগুলো দেওয়া হয়েছে তার থেকে লেখার চেষ্টা করবে। আর আমার খুব ইচ্ছা আছে আমি তোমাদের জন্য কিছু রচনা তৈরি করব। সেক্ষেত্রে তোমরা রচনা নেবার জন্য যদি তোমাদের মনে করো তোমাদের প্রয়োজন আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই আমি দেব 2023 সালে। এবছর তোমরা কোনো রকম রচনার কোনো সুবিধা রচনা আমার কাছ থেকে সেভাবে পাবে না, কারণ এগুলো শেষের দিকেই তৈরি করতে হয়, যেগুলো আমি একটা সাজেশনমূলক রচনা কিছু তৈরি করব। যাই হোক, এরপরে আমি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে 7 মার্কস আছে। সেখানে তোমাদের দুটো অপশন লেটার রাইটিং আছে, যে কোনো একটা লিখতে হবে, একটা ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে অফিসিয়াল লেটার যাকে তোমরা বলো, বা বৈষয়িক পত্র। এখানে তোমাদের দেওয়া হয়েছে, বর্ষায় তোমার শহর জলের তলায় ডুবে যাচ্ছে, সামান্য বৃষ্টি হলেই জল জমে শহরবাসীর জীবন অচল হয়ে পড়ে। এই বিষয়ে প্রতিকার চেয়ে শহরের পুরসভার পৌর প্রধানের কাছে একটা চিঠি লেখো। আন্ডার ব্র্যাকেট মেয়র দিয়েই দিয়েছে, কোনো অসুবিধে নেই। আর এই ধরনের লেটার তোমরা কিভাবে লিখবে সেটাও আমি আমার একটা ভিডিও আলাদা করে আপলোড করেছি ইতিমধ্যে। যারা আমার সেই ভিডিওটা দেখোনি তারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই ধরনের লেটার লিখতে গেলে তোমরা ঠিক কিভাবে লিখবে, এবং এর একটা নমুনাও আমি তোমাদের ওখানে ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। চলো আমরা পরের লেটারে যাই বা চিঠিতে যাই। তোমাদের বিদ্যালয় থেকে তোমাকে বৃদ্ধাশ্রম নিয়ে যাওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। আচ্ছা, এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা পত্র, বন্ধুকে লেখা হচ্ছে এবং অভিজ্ঞতা লব্ধ। বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল, এই ধরনের লেখা কিন্তু চিঠি লেখা কিন্তু খুব সহজ, কারণ এটা সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। এবং তোমরা জানো মোটামুটি ভাবে আজকের দুনিয়ায় যে বৃদ্ধাশ্রমে কারা থাকে, বৃদ্ধাশ্রমে তাদের অভিজ্ঞতা কি, টিভিতে নিউজ পেপারে হরদম তোমরা এগুলো দেখে আসছো, কাজেই তোমাদের এই বিষয় নিয়ে লিখতে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। তবে হ্যাঁ, অফিসিয়াল লেটার তোমরা যেটা পাচ্ছ, আগেরটা অফিসিয়াল লেটার ছিল, এবার একটা ব্যক্তিগত পত্র যেটা পাচ্ছ সেটা অনেক সহজ আছে, সেটাও যদি তোমরা লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বারবার বলছি, যেটা তোমাদের মনে হবে যে তোমাদের ভালোভাবে তৈরি আছে একমাত্র সেটাই তোমরা লিখবে। আর অবশ্যই বলবো, চিঠির ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আমার চিঠির উপর যে ভিডিও করা আছে সেটা দেখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3-তে, যেখানে 10 মার্কসের একটা প্যারাগ্রাফ তোমাদের দেওয়া আছে। সেটা পড়ে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। 5টা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, সেই 5টা প্রশ্নে 2 মার্কস করে প্রত্যেকটার জন্য ধার্য আছে, সেটা করতে হবে। তোমাদের প্রথমেই বলি, এই যে প্যারাগ্রাফ, এক্ষেত্রে তোমরা কিন্তু যখন প্যারাগ্রাফটা পড়বে, প্রথমেই প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নেবে। এই যে পড়ার সময় ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আন্ডারলাইন করে রাখো, ব্র্যাকেট দিয়ে রাখো, তাহলে দেখবে তোমাদের আনসার লেখার সময় অনেক তাড়াতাড়ি তোমরা এটা লিখতে পারছো। যেমন আমি আজকে পড়ছি, এটা সাংঘাতিক ঘটনা, আমার হাতে কলম স্থির থাকছে না এখনো, ডায়েরি লিখে মশারি তুলে বিছানায় উঠবো, এমন সময় বাইরে থেকে চিৎকার। এই যে ডায়েরি লিখে মশারি তুলে বিছানায় উঠবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ ঠিক কি করার সময় চিৎকারটা ঘটেছিল সেটা জানার জন্য। এরপর কি বলছে, ডেভিড আর রকেট ঘুমোচ্ছিল, ওই যে নাম দুটো, এটা ইম্পর্টেন্ট।
দুজনেই এক মুহূর্তে সজাগ, তিনজনে তৎক্ষণাৎ বেরিয়ে এলাম। আমাদের দৃষ্টি কুলিদের তাঁবুর দিকে। কোন দিকে? না, কুলিদের তাঁবুর দিকে। সমস্ত আন্ডারলাইন করো, কারণ সেদিক থেকেই চিৎকারটা আসছে। বাইরে দুর্ভেদ্য অন্ধকার, অন্যদিন তাঁবুর বাইরে আগুন জ্বলে, আজ বৃষ্টিতে সে আগুন নিভে গেছে। চিৎকার এখন আর্তনাদে পরিণত হয়েছে, আর সেই সঙ্গে শুনতে পাচ্ছি একটা দুমদুম শব্দ, যেন বিশাল একটা দুর্মুষ পেটা হচ্ছে। এই যে দুমদুম শব্দ, দুর্মুষ পেটা হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, তোমরা আন্ডারলাইন করবে। সান্ডার্সও এসে জুটেছে, ওর আর আমার হাতে টর্চ। সুতরাং শব্দ লক্ষ্য করে টর্চ ফেলতেই বর্ষণের বক্ররেখা ভেদ করে এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল। আচ্ছা, সান্ডার্সের একটা নাম, সেটাও আন্ডারলাইন করবে। কুলিদের পরপর দুটো তাঁবু তছনছ হয়ে মাটির সঙ্গে মিশে গেছে, যেন তাদের উপর দিয়ে স্টিম রোলার চলে গেছে। তৃতীয় তাঁবুরও সেই অবস্থা হতে চলেছে, কারণ জ্বলন্ত চোখ বিশিষ্ট একটি অতিকায় প্রাণী সেটির দিকে এগিয়ে আসছে। প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের সবচেয়ে হিংস্র মাংসাশী জানোয়ার টিরানোসরাস রেক্স। এই যে নামটা, প্রাগৈতিহাসিক সময়টা, এই দুটোই আন্ডারলাইন করবে। আমি কোট ছেড়ে ফেলেছিলাম, তাই অ্যানাই হেলেনের জন্য তাঁবুতে ফিরে যেতে হলো। কয়েক সেকেন্ডের কাজ, বাইরে বেরোতেই এক চোখ ধাঁধানো নীল আলো, আর তার সঙ্গে এক কর্ণভেদী বজ্রনীনাদ আমার দৃষ্টি ও শ্রবণ শক্তি দুটোকেই যেন সাময়িকভাবে পঙ্গু করে দিল। আমার আর অ্যানাই হেলেনের ঘোড়া টেপা হলো না। তারপরে আর একটা বিদ্যুতের ঝলক দেখলাম। টিরানোসরাস তার পথ পরিবর্তন করে আমাদের দিক থেকে চলে যাচ্ছে। তোমরা যারা এখনো বাংলা বই পড়ো, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো সত্যজিৎ রায়ের যে প্রফেসর শঙ্কু, তার থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এটা খুব ভালো করে পড়ার পর তোমরা প্রশ্নগুলোর দিকে এবার যাবে। প্রথম প্রশ্ন, লেখকরা কজন ছিলেন? লেখক তখন কি করছিলেন? লেখকেরা প্রথমে দুজন ছিলেন, তারপরে তিনজন ছিলেন, তারপরে আরো একজন যুক্ত হয়েছিলেন, তাদের চারজন। এবং লেখক তখন ডায়েরি লিখে সবে বিছানায় শুতে যাবেন, মশারি তুলতে যাচ্ছিলেন। পরের প্রশ্ন, তাঁবুর বাইরে কেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল? সেদিন আগুন নিভে গিয়েছিল কেন? তাঁবুর বাইরে আগুন জ্বেলে রাখা হয়েছিল কেন, এর কোনো সঠিক উত্তর সেভাবে কিন্তু প্যারাগ্রাফে নেই, কিন্তু তোমাদের একটু বুদ্ধি খরচ করে উত্তর দিতে হবে। কারণ হচ্ছে তাঁবুর বাইরে আগুন জ্বালিয়ে রাখা হয় জঙ্গলের দিকে তাঁবু ফেললে, কারণ একটাই, বন্য জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কারণ সাধারণত জীবজন্তুরা আগুনকে ভয় পায়, এটাই কারণ। সেদিন আগুন নিভে গিয়েছিল কেন? তোমরা জানো কেন আগুন নিভে গিয়েছিল? বৃষ্টি হয়েছিল সেদিন সারা রাত। কারা কি কারণে চিৎকার করছিল? সেই কুলিদের তাঁবু থেকে আওয়াজটা আসছিল, কাজে কুলিরা চিৎকার করছিল। কেন চিৎকার করছিল? একটা প্রাগৈতিহাসিক মাংসাশী জানোয়ার টিরানোসরাস রেক্স, সে ঢুকে পড়েছিল তাদের তাঁবুর ভেতর, মানে তাঁবু মারিয়ে চলে গিয়েছিল, সেই ঘটনাটা। তাঁবুগুলির দুরবস্থার জন্য দায়ী কে? অবশ্যই ওই জানোয়ারটা। লেখক কোট ছেড়ে ফেলায় কি অসুবিধা হয়? এই যে দেখছো অ্যানাই হেলেন একটা বিশেষ প্রকারের পিস্তল বা রিভলভার, যেটা প্রফেসর শঙ্কু ব্যবহার করে। প্রফেসর শঙ্কুর এই রিভলভারটার বিষয়ে এখানে কিছু নেই, আলোচনা নেই, সেটা তোমাদের প্রশ্নেও নেই। আমি জাস্ট বলছি, প্রফেসর শঙ্কু রক্তের বিরোধী ছিলেন, তিনি রক্তপাত পছন্দ করতেন না, এবং সেই কারণে এই যে অ্যানাই হেলেন এর ব্যবহারে, মানে ঘোড়া টেপার সাথে সাথে যে ঘটনাটা ঘটতো, সেটা হচ্ছে ওই যাদের উদ্দেশ্যে ঘোড়া টেপা হতো অ্যানাই হেলেনের, তারা অদৃশ্য হয়ে যেত। এই যে ব্যাপারটা, মানে অদৃশ্য হয়ে যেত, মানে ধুলো হয়ে যেত, তাদের আর কোনো চিহ্ন থাকতো না, নিশ্চিহ্ন হয়ে যেত। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে অ্যানাই হেলেনের কাজ। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কোট ছেড়ে ফেলায় কি অসুবিধা হয়েছিল? লেখক কোট ছেড়ে ফেলায় কি অসুবিধা হয়েছিল? আসলে কোটের পকেটেই সম্ভবত অ্যানাই হেলেনটা ছিল, এবং কোট ছেড়ে ফেলায় সেটা তিনি সেই মুহূর্তে ব্যবহার করতে পারেননি, তাই তাকে আবার তাঁবুতে ফিরতে হয়েছিল ওই যন্ত্রটা আনার জন্য। তাহলে 10 নম্বর তোমাদের এখানে গেল। তাহলে তোমরা অনায়াসে কিন্তু এখানে 10 মার্কস তুলে নিতে পারো, যদি একটু সচেতন থাকো। আর তোমাদের আমি বলেছি, তোমরা এই ভিডিওটা যদি লেটারের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে লেটার রাইটিংয়েও কিন্তু ফুল মার্কস তোলা অত্যন্ত সহজ। এরপরে আমরা যাব গ্রামারের প্রশ্ন, যেখানে সম্পূর্ণ এমসিকিউ তোমরা পাচ্ছ। প্রথম প্রশ্ন, অলংকারের শব্দকে কি বলে? এখানে 4টে অপশন দেওয়া আছে, নিক্কণ, কঙ্কণ, সিঞ্জন এবং কিঙ্কিণী। অবশ্যই অলংকারের শব্দ সিঞ্জন, কিন্তু
কিঙ্কিনী শব্দের অর্থও কিন্তু অলঙ্কারেরই শব্দ, কিন্তু আমরা জানি এক কথায় প্রকাশে আমরা সিঞ্জিনী শব্দটাই বিশেষভাবে পেয়ে থাকি, তাই আমরা সিঞ্জিনী শব্দটাই এখানে অবশ্যই প্রথম চয়েসে রাখবো। এরপর নাম্বার 2, দেখতে নিরীহ হলেও লোকটি আসলে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এখানে 4টে অপশন দেওয়া হয়েছে, জড়ভরত, কুপমণ্ডুক, ভিজে বেড়াল, ফুলবাবু। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে ভিজে বেড়াল, মানে তাকে দেখতে নিরীহ কিন্তু আসলে সে ভিজে বেড়াল। প্রতিশোধের আগুন তার বুকের ভিতর তুষের আগুনের মতো ড্যাশ করে জ্বলতে লাগলো। দাও দাও গন গন ধিক ধিক দপ দপ। আমরা জানি তুষে যদি আগুন দেওয়া হয় সে খুব আস্তে আস্তে জ্বলে, কাজে এখানে ধিক ধিক শব্দটা ব্যবহার করা হবে। সঠিক বানান কোনটি? এখানে 4টে অপশন দেওয়া হয়েছে, সঠিক বানান একদম প্রথমটা 1 নম্বর, মানে এ, নাম্বার এ। 20 বয়সী তালব্যস্য 20 শব্দটির অর্থ কি? বয়সী তালব্যস্য 20 শব্দের অর্থ 20, আর বয়সী পেটকাটা মূর্ধন্যস্ব 20 শব্দের অর্থ গরল। আন্তরিক পরিশ্রম কি কখনো ব্যর্থ হয়? এটি কি জাতীয় বাক্য? দেখতেই পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে অবশ্যই প্রশ্নবোধক বাক্য, এতে কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর যাব আমরা নাম্বার 7-এ। আমি গোড়া উপন্যাসটি পড়েছি, ইহা কর্মবাচ্যে কি হবে? এখানেও 4টে অপশন আছে, আমরা যাব বি এর অপশনে, আমার দ্বারা গোড়া উপন্যাসটি পঠিত হয়েছে। বাকিগুলো একেবারে কমপ্লিট ঠিকঠাক নয়, কোথাও না কোথাও একটা সমস্যা আছে। চলে যাব নাম্বার 8-এ। কোন বাক্যটিতে ছোট শব্দটি সংকীর্ণ অর্থে ব্যবহার করা হচ্ছে? এক্ষেত্রে বলে রাখি, আমি এর ওপর ভিডিও দিইনি, আমি খুব তাড়াতাড়ি এই গ্রামারের এই পার্টটার ওপর ভিডিও দেবো তোমাদের। কয়েকটা বিশেষ শব্দ তোমরা চুজ করে রাখবে এবং সেগুলো থেকে অন্তত 4টে থেকে 5টা করে বাক্য রচনাও তৈরি করে রাখবে, তাতে করে তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর দিতে খুব সুবিধা হবে। এর ওপর আমি ভিডিও করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবে। যাই হোক, এখানে আছে বলা হয়েছে সংকীর্ণ অর্থে ব্যবহৃতটা। এক্ষেত্রে প্রথমটায় আছে ছোট লোকেদের মাথায় তুলতে নেই। নাম্বার বিতে আছে ছোট মনের মানুষের সঙ্গে খাপ খাওয়ানো কঠিন। এখানে নাম্বার বি এর যে ছোট মনের মানুষ, এটা কিন্তু সংকীর্ণ মনের মানুষের কথাই বলা হচ্ছে। নাম্বার সিতে আছে মোড়লের টাকা থাকতে পারে কিন্তু নজর ছোট। এখানে নজর অর্থাৎ তার দৃষ্টি অর্থে দৃষ্টিটা ছোট, এটাও সংকীর্ণ অর্থে, কিন্তু দৃষ্টিটাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হচ্ছে। নজর, এখানে নজর ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। সিও ঠিক এবং বিও ঠিক, তবে তোমরা সিটাকে অ্যাভয়েড করে যদি বি লেখো, আমার মনে হয় সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে হবে। তারপরেরটা আছে ছোট বাড়ি, তো কি হয়েছিল তো বোঝাই যাচ্ছে, একেবারে স্মল অর্থাৎ একেবারে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে, এটা একেবারেই নয়। এরপর চলে যাব আমরা সেকশন বিতে, যেখানে প্রথমেই আছে সংকলিতা, অর্থাৎ সংকলিতা তোমাদের যে বইটা তার ছোট গল্প। এখানে বলা হয়েছে you must answer at least one question from each of the 2 books you have studied and any 2 other questions. তার মানে তোমাদের যে কোনো 2টো বই তোমরা তো ফলো করবে, সেখান থেকে তোমাদের 2টো প্রশ্ন অবশ্যই লিখতে হবে। এছাড়াও তোমাদের বাকি 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, সেটা তোমরা যেখান থেকে খুশি চুজ করতে পারো, কিন্তু একটা 2টো তোমাদের অবশ্যই এই ছোট মানে যে কোনো 2টো চয়েসেবল বুক থেকে তোমাদের লিখতে হচ্ছে। প্রথমে আমি যাব সংকলিতা ছোট গল্পের প্রশ্ন 1। তোমাদের দেখবে প্রত্যেকটা গল্পের নাম, রাইটারের নাম দিয়ে দেওয়া হয়েছে, অনেক সুবিধা তোমরা পাচ্ছ। মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললাম, তুমি যেই হও তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। নিশ্চয়ই বুঝতে পারছো বামা গল্প থেকে নেওয়া হয়েছে, আর এখানে লিখেও দেওয়া হয়েছে বামা। প্রথম প্রশ্ন কথাটি কে কাকে বলেছিল। দ্বিতীয় প্রশ্ন মেয়েটির পরিচয় দাও। কাজে 2+2 এই যে 4 মার্কস, এটা কিন্তু তোমরা অনায়াসেই তুলে নিতে পারছো, কারণ এটা একেবারে ইজি প্রশ্ন হয় এবং কি ধরনের প্রশ্ন হতে পারে সেটাও তোমরা বুঝতে পারছো। বক্তা কে, কাকে বলেছে, কোথায় বাড়ি, এই ধরনের প্রশ্ন। এখানে কথাটি কে কাকে বলেছে, অবশ্যই গল্পকথক বামাকে বলেছে। কিভাবে উত্তর লিখবে সে বিষয়ে আমি প্রশ্নের উত্তর লেখার একটা ভিডিও ক্রিয়েট করেছি অলরেডি, কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়। আর তাছাড়া যারা ইতিমধ্যে আমার আইসিএসসি নোটস সংগ্রহ করছো, তারা আমার লেখা থেকেও বুঝতে পারছো যে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়। এরপরে আমরা চলে যাব নাম্বার 2তে, মেয়েটির পরিচয় দাও। এখানে মানে 2 মার্কস আছে, কাজেই মেয়েটির পরিচয় তোমরা অবশ্যই বলবে নফরচন্দ্র দাসের মেজ ছেলের বউ, অর্থাৎ তার মেজ বৌমা।
এই হচ্ছে মেয়েটার পরিচয়। 2 মার্কস এর থেকে বেশি কিছু লেখার প্রয়োজন নেই। অথবা আর এক লাইন লিখতে পারো, একেবারে গ্রাম্য সরল সাদাসিধে তার চেহারা। এরপর বলছি তাকে দয়াময়ী বলা হয়েছে কেন। 3 মার্কস কিন্তু এখানে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু মার্কসের দিকে খেয়াল রেখে প্রশ্নের উত্তর করবে। অনেক সময় দেখা যায় প্রশ্নটা শুনে মনে হয় এক লাইনের আনসার, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 3 মার্কস রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে বিষয়টা আরো বেশি করে এক্সপ্লেন করতে হবে। আবার কখনো দেখা যায় আনসারটা একটু বিস্তারিত আছে, কিন্তু সেখানে 2 মার্কস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাকে একটু মানে ছোট করতে হবে ব্যাপারটা, সংকুচিত করে অর্থটাকে ছোট করে তোমাকে আনসারটা লিখতে হবে। কাজেই তোমরা মার্কসের দিকে অবশ্যই খেয়াল রাখবে। এক্ষেত্রে বলি, পরীক্ষক কিন্তু অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ ব্যাপারটা মানে কতটা তুমি লিখছো সেদিকে নজর রাখেন। এই ধরনের মানে কথা আমি বলছি এই কারণেই, অনেক সময় দেখা যায় কোনো কোনো পরীক্ষক 3 মার্কসে একজন ছোট্ট মানে এত ছোট হাতে হ্যান্ডরাইটিং, তার 2 লাইনেই আনসার শেষ হয়ে যায়। কোনো কোনো পরীক্ষক ওই ছোট্ট 2 লাইন দেখে তাকে কিন্তু 3 মার্কস দেন না, 1.5 1 দিয়ে ছেড়ে দেন, কিংবা 2 বড়জোর খুব বেশি হলে, কিন্তু আনসারটা হয়তো সে সম্পূর্ণ সঠিক লিখেছে। এই কারণেই বলছি এক্সপ্লেন করার চেষ্টা করবে। যখনই দেখবে 3 মার্কস, সেক্ষেত্রে অন্তত কিন্তু 5-6 লাইন তোমার আনসার হতেই হবে, 7-8 লাইনও কোনো কোনো সময় হয়ে যেতে পারে। এরপর আমরা যাচ্ছি তাকে দয়াময়ী বলা হয়েছে কেন। এক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাখ্যা করবে যে বাবা কি মানে কি করেছিল ওই ভদ্রলোক গল্পকথকের ওপর। সে সম্পূর্ণ অপরিচিত একটি মেয়ে ছিল, গ্রাম্য বধূ। এই ভদ্রলোককে সে কোনোদিন দেখেনি, কিন্তু তাকে যেভাবে সে বাঁচিয়েছিল সেই বিষয়টা অত্যন্ত মানে আশ্চর্যজনক। সবাই চারদিকে পাহারা দিচ্ছে, বাড়িটার চারদিকে। সে জানে তার সে যদি ধরা পড়ে যায়, মানে বাবা যদি ধরা পড়ে যায়, তাহলে তার বিপদ নিশ্চিত। তার সত্ত্বেও সে নিজের জীবনকে বাজি রেখে ওই গল্পকথককে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। এই কারণেই ভদ্রলোকের মনে হয়েছিল তাকে দয়াময়ী। এরপরের প্রশ্ন, মেয়েটি কিভাবে বক্তাকে রক্ষা করেছিল। এটা সম্পূর্ণই তোমাদের পাঠ্যাংশ থেকে নেওয়া, মানে কিভাবে রক্ষা করেছিল, কিন্তু খুব দীর্ঘ আলোচনা আছে, সেটাকে অনেকটা ছোট করে তোমাদের লিখতে হবে। যে বলা হয়েছিল যে বাবা তার বাপের বাড়ির একটা পরিচয় ওই গল্পকথকে দিয়েছিল, যেখানে সে তার বাবার নাম, তার জ্যাঠার নাম, তার দিদির নাম, তার দিদির শ্বশুরবাড়ির বৃত্তান্ত, শ্বশুরবাড়ি মানে দিদির বিয়ে হয়েছে কোথায়, বাবার বাপের বাড়ি কোথায়, তার যে মা মারা গিয়েছিল, যাবতীয় কথা বলেছিল। সেই সমস্ত ঘটনা গল্পকথককে একেবারে শিখিয়ে দিয়ে গল্পকথককে বলেছিল সে যেন নফরচন্দ্র দাস অর্থাৎ বামার শ্বশুরমশাইকে বলে যে গল্পকথক আসলে বামার গুরুবংশীয়, মানে বামার বাড়ির গুরুবংশীয়। এই যে মেন বিষয়টা, এটা তোমাকে একটু এক্সপ্লেন করে লিখতে হবে। যারা আমার নোটস ইতিমধ্যে বাবার নোটস ইতিমধ্যে সংগ্রহ করেছো, তারা নিশ্চয়ই দেখেছো যে দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো যে সম্পূর্ণ অংশের উত্তরই কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো লেখার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আমি চলে যাব পরের মানে কোয়েশ্চেন নাম্বার 6-এ। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন। নাম গল্প থেকে নেওয়া হয়েছে, লেখাই আছে। অসীমকে এখানে 2 মার্কস আছে, তোমরা অবশ্যই বলবে গল্পের প্রধান চরিত্র, কিন্তু সে সঙ্গে অবশ্যই উল্লেখ করবে যে সে শহীদ কলোনিতে তার বিধবা মায়ের সাথে বাস করত। এরপর আছে অসীম কোথায় কাজ পেয়েছিল, এটাও 2 মার্কসের। শুধু যদি তুমি মিসেস চৌধুরীর বাড়িতে কাজ করতে বলো, এখানে কিন্তু 1 মার্ক তুমি পাবে। সেই জন্য তোমাকে একটু লিখতে হবে যে বিটি রোডের যে হাউজিং স্ট্রিটের বাড়িতে হাউজিং স্ট্রিটের দোতলায় 3তলার ফ্ল্যাটে তিনতলায় মিসেস চৌধুরীর ফ্ল্যাটে অসীম কাজ পেয়েছিল। এই কাজ সম্পর্কে অসীমের মনোভাব কেমন ছিল। তোমরা জানো অসীমের মনোভাব কেমন ছিল। অসীমের এই কাজটা মানে মোটেই পছন্দ হয়নি। সে ভেবেছিল বিষ্ণু কাকা তাকে একটু সম্মানজনক কাজ দেবে, যে প্রথম লাইনটা বলে দিয়েছে, সে ভেবেছিল একটু সম্মানজনক কাজ দেবে। অন্তত 3 নম্বর আছে, যখন তোমরা একটু এক্সপ্লেন করতেই পারো, অন্তত কোনো অফিসের বেয়ারা টেয়ারা এমন কিছু কাজ। সে একেবারে লোকের বাড়ির চাকরের কাজ, এটা সে কখনোই এক্সপেক্ট করতে পারেনি, ভাবতেই পারেনি। যেহেতু বিষ্ণু কাকা তার বাবার বন্ধু, তাকে একটু উন্নত মানের কাজ দেবে, এটাই স্বাভাবিক। সেই জন্য তার মোটেই কাজটা পছন্দ ছিল না। এরপর তাকে বাধ্য হয়ে এই কাজ নিতে হলো কেন।
এই অংশে তোমরা অবশ্যই অসীমের বাড়ির যে আর্থিক পরিস্থিতি সেই অংশটার পরিচয় দেবে। অসীম যে ক্লাস 7 পর্যন্ত পড়েছিল, এর থেকে ভালো কাজ যেটা এই মুহূর্তে তার সম্ভব ছিল না অতটুকু বয়সে, আর মা আগে লোকের বাড়ি কাজ করতো, কিন্তু বর্তমানে সে অসুস্থ হওয়ায় কাজে প্রায় যেতে পারে না, এই যে বিষয়টা, তার বাবা মারা গেছিল, সম্পূর্ণ বিষয়টা তোমাদের এক্ষেত্রে উল্লেখ করতে হবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7, যেখানে আছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। দেবতার জন্ম শিবরাম চক্রবর্তী। আচ্ছা, বক্তাকে কয়েক মাস বাদে তিনি কোথা থেকে ফিরলেন? 2 মার্কসের প্রশ্ন। এখানে তোমরা জানো বক্তা হচ্ছে গল্প কথক। কয়েক মাস বাদে তিনি কোথা থেকে ফিরলেন? তিনি চম্পারণে ব্যবসা সূত্রে গেছিলেন, কয়েক মাস বাদে সেখান থেকেই ফিরছেন। আচ্ছা, এরপর অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না কেন? অশ্বত্থতলার মোড়ে তিনি প্রথমে যে দেখে গেছিলেন যে সেখানে ওই যে পাথরটা, তাকে সাধুরা, মানে বিভিন্ন সাধুর সমাবেশ হয়েছে, বিভিন্ন রকম শিষ্য জুটেছে, এটা দেখে গেছিলেন। সেটা তোমাদের লেখার বিষয় নয়, তোমরা লিখবে যে বিস্মিত হয়েছিলেন ওখানে আগাগোড়া যে হঠাৎ করে একটা বড় মন্দির নির্মিত হয়ে গেছে, সেখানে কিভাবে ঘটা করে পুজো চলছে, এই বিষয়টা তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর সেখানে সামান্যভাবে আগের অংশটা তোমরা একটু উল্লেখ করে যাবে। এরপর বলছে যে জিনিসটিকে কেন্দ্র করে এই পরিবর্তন, সেই জিনিসটি উদ্ভব হয়েছিল কিভাবে? এটা কিন্তু সম্পূর্ণভাবে দেবতার জন্ম গল্পের একেবারে ফার্স্ট পার্ট, যেখানে গল্পকথক ওই বাড়ির সামনে সেই পাথরটা মাথা তুলেছিল, যে পাথরটা তাকে কিভাবে তুলেছিল, সেই অংশটা তোমাকে লিখতে হবে। 3 মার্কসের কোয়েশ্চেন একটু বেশি করে লিখতে হবে। আচ্ছা, এখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্ন লিখতে পারো। এটা 40 মার্কসের আনসার, এই সেকশন বিটা। এখান থেকে তোমরা একটা লিখতে পারো, কিন্তু আমি বলবো তোমরা কবিতা থেকে, মানে কবিতার থেকে যদি তোমরা একটা লেখো, এবং গল্পের ক্ষেত্রে যদি তোমরা, মানে দুটো ক্ষেত্রেই তোমরা দুটো চুজ করো, তাহলে তোমার সুবিধা হবে। কিন্তু কবিতা যদি ভালো করে পড়া না থাকে, সেক্ষেত্রে গল্পের প্রশ্ন তুমি লিখতে পারো, কিন্তু দেখা যায় যে গল্পের উত্তর লিখতে সময়টা অনেক সময় বেশি লেগে যায়। তোমরা যদি কমন পেয়ে যাও আলাদা কথা, তা না হলে তোমরা চেষ্টা করবে কবিতা এবং গল্প মিশিয়ে লিখতে। আচ্ছা, এরপরে আমরা যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 7। না সরি, কোয়েশ্চেন নাম্বার 7-এ তো আছি। কোয়েশ্চেন নাম্বার 7-এর 3-তে, পার্ট 3, সেখানে কার কোন পরিবর্তন দেখে বক্তা সবচেয়ে বিস্মিত হয়েছিলেন? সেই যে আদি অকৃত্রিম সেই উপাসক, যাকে প্রথম দিন থেকে বক্তা দেখে আসছেন, মানে গল্পকথক দেখে আসছেন, সেই ভদ্রলোকের একটা পরিবর্তিত বেশ, মানে তার কপালে তিলক, গেরুয়া বসন, তারপরে হচ্ছে গলায় যে রুদ্রাক্ষের মালা, এই সমস্ত বিষয় তোমাকে উল্লেখ করতে হবে। এরপর বলছে যে জিনিসটিকে কেন্দ্র করে পরিবর্তন, সেই জিনিস উদ্ভব হয়েছিল, এটা বলে ফেললাম আমি। যাই হোক, এরপর সংকলিতা কবিতা পার্টে আমি আসছি। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে কবিতার অংশ। প্রথম প্রশ্ন, ভোরের কাকের কাজ কি? দ্বিতীয় প্রশ্ন, কবি কেন ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসতে চেয়েছেন? তৃতীয় প্রশ্ন, কুয়াশা কাকে বলে? 3 মার্কসের প্রশ্ন। এবং 4 নাম্বার 4-এ আছে কবি কি কারণে কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়ায় আসবেন? 3 মার্কসের প্রশ্ন। আমার প্রথম সাজেশন, এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করবে না, কারণ দেখো কুয়াশা কাকে বলে এটা কিন্তু একটা সাহিত্যিক আলোচনার বিষয় নয়, এটা সম্পূর্ণভাবে একটা ভৌগোলিক প্রশ্ন অথবা বিজ্ঞান নির্ভর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন রেখে 2 মার্কস দেওয়া হলে সেটা অবশ্যই ঠিকঠাক ছিল, কিন্তু 3 মার্কস দেওয়ার কোনো অর্থ এখানে আমি দেখছি না। এবং যখনই এই ধরনের প্রশ্নে মার্কস বেশি হয়, তখন কিন্তু আনসারের জন্য যে লেখাটা তোমরা লেখো, সেটা সম্পূর্ণভাবে পরীক্ষকের দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করে তোমরা মার্কসটা পাবে, কে কিভাবে দেখবে এবং কিভাবে মার্কসটা দেবে। সেই জন্য বলবো, যদি তোমাদের এই ধরনের প্রশ্ন পাও যেটা খুব একটা সাহিত্যিক নয়, অকারণে এক্সট্রা লিখতে বলা হচ্ছে, সেই ধরনের প্রশ্ন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, যদি অপশন না পাও, তোমাদের কমন নেই, অন্যান্য প্রশ্ন আরো কঠিন, সেক্ষেত্রে বাধ্য লিখতে, অবশ্যই যদি তোমাদের জানা থাকে।
আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন, ভোরের কাকের কাজ কি? সমগ্র পৃথিবীকে জাগানোই ভোরের কাকের কাজ। তার কা কা ডাকে সে সমগ্র পৃথিবীকে রাতের ঘুম থেকে জাগিয়ে তোলে। 2 মার্কসের বেশি লেখার প্রয়োজন নেই। কবি কেন ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসতে চেয়েছেন? আচ্ছা, এটাও 2 মার্কসের প্রশ্ন। তোমরা অবশ্যই বলবে নবান্নের দেশে, অর্থাৎ নবান্ন কি? নবান্ন হচ্ছে একটা নতুন ধানের উৎসব। সে সময় পরমান্ন মানে একটা নতুন চালের পায়েস রান্না করা হয়, করে ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া হয়। কবি ভোরের কাক হয়ে সেই অন্ন গ্রহণ করতে চান এই বাংলার বুক থেকে, তাই তিনি আসতে চেয়েছেন। কুয়াশা কাকে বলে? এটা সম্পূর্ণভাবেই একটা বললাম বিজ্ঞান ভিত্তিক অথবা ভৌগোলিক প্রশ্ন। তোমরা জানো যে সকালবেলা হেমন্ত অথবা শীত দুটোতেই ভোরবেলা কুয়াশা দেখতে পাওয়া যায়, অনেক সময় বিকেলের দিকে রাতের দিকেও দেখা যায়। কুয়াশা আসলে কি? যখন জলীয় বাষ্পের সাথে ঠান্ডা বাতাস সংস্পর্শে আসে, মানে দুটো একত্রিত হয়, তখন সেটা ঘনীভূত হয় এবং সেখানে জলবিন্দু মানে ওয়াটার ড্রপলেট যাকে বলে জলবিন্দু তৈরি হয় এবং সেটা মানে বাতাসের সাথে ভেসে থাকে, মানে একটা হ্যাঙ্গিং পরিস্থিতিতে ঝুলে থাকা অবস্থায় থাকে, সেটাই কুয়াশা। এই যে কুয়াশা, এটাকে তোমাদের এক্সপ্লেন করতে হবে। 3 মার্কস আছে, বুঝতেই পারছো, বেশি করে লিখতে হবে। কবি কি কারণে কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়ায় আসবে? এটা সম্পূর্ণভাবে প্রকৃতিকে ভালোবাসা। কবি প্রচন্ডভাবে প্রকৃতিকে ভালোবাসতেন এবং প্রকৃতির ছোট ছোট গুল্ম লতা ঘাস থেকে শুরু করে বড় বড় কাঁঠাল বৃক্ষও তার প্রিয় ছিল, অত্যন্ত প্রিয় ছিল। সেই কারণে তিনি চেয়েছেন কুয়াশায় ঘেরা কাঁঠাল বনে কবি কোনো একটা রূপে আবার জন্মগ্রহণ করবেন, কারণ সেই যে ছায়া তৈরি করে ঘন বনের মধ্যে কাঁঠাল বৃক্ষ, সেই ছায়া কবির অত্যন্ত প্রিয় বিষয়। সেই কারণে কবি প্রকৃতিকে ভালোবেসে আবার ফিরে আসতে চাইছেন কোনো রূপে ওই কাঁঠালের ছায়া ঘেরা প্রকৃতিতে। এটা কিন্তু অন্তত 6-7 লাইনে তোমাদের এক্সপ্লেন করতে হবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 9-এ। তারপর ফিরে তাকাও না পিছনের দিকে, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। সেরি কবিতার অংশ দেখতে পাচ্ছ। কারা কি কারণে পিছনের দিকে ফিরে তাকায় না? শ্রমজীবী মানুষ, শোষিত বঞ্চিত কারা কি কারণে পিছনের দিকে তাকায় না? এটা ধনবৈষম্যময় সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বা ধনিক সম্প্রদায়ের মানুষ, তাদের কথাই বলা হয়েছে। 2 মার্কসের বেশি লেখার প্রয়োজন নেই। তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? সেই শোষিত বঞ্চিত লাঞ্ছিত শ্রমজীবী মানুষকে। কাদের বুক কেন পদধূলি ধন্য? তোমরা অবশ্যই পদধূলি ধন্য শব্দটা ব্যবহারের কারণ লিখবে। এটা একটা ব্যঙ্গাত্মক অর্থে কবি ব্যবহার করেছেন এবং কেন, এটা আমার এক্সপ্লেনেশন ভিডিওতেও আমি বলেছি, আমার নোটস যারা নিয়েছো সেই নোটসেও আছে। কেন পদধূলি ধন্য সেই ব্যাখ্যাটা তোমাদের এখানে দিতে হবে। আচ্ছা, এরপর তারা প্রতিদিন পদাঘাতে কিভাবে ক্ষতবিক্ষত হয়, এরও এক্সপ্লেনেশন আমি ভিডিওতে দিয়েছি এবং আমার নোটসেও তোমরা পাবে, যারা পেয়েছো দেখে নেবে। এর আনসারও তোমরা সেখানে পেয়ে গেছো, মানে কিভাবে অত্যাচার করা হয়, সেই অত্যাচারের কাহিনী কিভাবে কার্পেটের মতো ঢেকে দেওয়া হয়, এই অংশটাকে একটু বিশেষভাবে লিখতে হবে। এরপর চলে যাব আমরা পরের অংশে। এই নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, রবীন্দ্রনাথের প্রতি থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশটিতে কে কাকে বন্ধু বলে সম্বোধন করেছে? বুঝতেই পারছো, কবি করেছেন রবীন্দ্রনাথকে। এ নরক বলতে কবি কি বুঝিয়েছেন? এটা সেই পটভূমিটা, মানে কোন সময়ের পরিপ্রেক্ষিতে কবিতাটা রচনা, এটা যারা আমার এক্সপ্লেনেশন শুনেছো তারা নিশ্চয়ই বলতে পারবে। আমার নোটসেও এই আনসারটা আছে। সেই অংশটাকে তোমাদের, সেই অবক্ষয় সমাজের রূপটাকে একটু বলতে হবে, খুব ছোট করে, 2 মার্কসের জন্য। এই নরককে তিনি কিভাবে সহ্য করেন, এটা পুরোপুরি কবিতার শেষের, মানে শেষ যে পংক্তিটা সেখানে দেওয়া আছে। মানে কবির অজস্র গান কবিতা, এই সমস্ত কবি একেবারে ভিতরে লিপ্ত করেন, তিনি গ্রহণ করেন। সেই মৃতজনে দেহ মানে প্রাণ দেওয়ার মতো একটা, সেইভাবে কবি যেন নিজের জীবনকে আরো বাঁচিয়ে তোলার কাজে উদ্বুদ্ধ হন। সেটা তোমাদের 3 মার্কসের জন্য একটু বাড়িয়ে লিখতেই হবে। বন্ধুর সহায়তায় কবি অন্তরে কি লাভ করেছেন? মানে কবির রবীন্দ্রনাথ ঠাকুরের সহায়তা, ওটা তার সমস্ত সাহিত্য রচনার মধ্যে দিয়ে কবি কিভাবে
গ্রহণ করেছেন এবং সেই গ্রহণের মধ্যে দিয়ে নিজেকে কিভাবে উজ্জীবিত করেছেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটা সেই বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই যে বাণী কবির, সে কথা তোমাদের বলতে হবে। আবার সেই মরার আগে মরবো না, দুবেলা মরার আগে মরবো না, সে কথাই কবি বারে বারে বলেছেন। এই ধরনের কথাগুলো তোমাদের বলে ব্যাখ্যাটা দিতে হবে। এটা যারা গল্প কবিতা দুটো বই ব্যবহার করছো তাদের জন্য এখানেই শেষ তোমাদের প্রশ্নপত্র। কিন্তু যারা গল্প বা কবিতার একটা পার্ট এবং চাঁদের পাহাড়ে আছো তাদের জন্য চাঁদের পাহাড়ের একটা অংশ আছে। এখানেও তোমাদের একই 10 মার্কসের প্রশ্ন থাকবে, 3টে অপশন দেওয়া হচ্ছে। প্রথমে বলছে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। এই লাইনটা মানে এই যে উদ্ধৃতিটা এটা তোমরা চাঁদের পাহাড়ের পর্ব 2-এ পাবে। সে কে, তার পরিচয় দাও। এটা তিরুমল আপ্পা সম্পর্কে বলা হয়েছে। তিরুমল আপ্পার একটা পরিচয় তোমরা পর্ব 2-এ পাবে, সেই অংশটা তোমাদের দিতে হবে। আচ্ছা, অ্যাডভেঞ্চারের নেশায় সে কোথায় পালিয়ে গিয়েছিল? অবশ্যই আফ্রিকার মোম্বাসায় পালিয়ে গিয়েছিল, সেটা তোমাদের বলতে হবে। 2 মার্কসের প্রশ্ন, আর বেশি নেই। কিভাবে তার মৃত্যু ঘটে? 3 মার্কসের প্রশ্ন। তাহলে এটা তোমাকে একটু বিশদ লিখতে হবে যে সে তাঁবুর ভিতরে শুয়েছিল, সেই অবস্থায় সিংহ তাকে তুলে নিয়ে গিয়েছিল। শুধু এই 2 লাইনে ছেড়ে দিলে হবে না, একটু তার আগে পরের ঘটনা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপর বলছে তার মৃত্যুর পর তাঁবুর কি অবস্থা হয়েছিল, মানে সবাই যখন তাঁবুতে ফিরে আসে কোন দৃশ্য দেখে, মানে সেই যে মেঝেতে একটা দাগ, ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার একটা দাগ, তিরুমল আপ্পার শার্টের একটা টুকরো পড়েছিল রক্তমাখা অবস্থায়, সেইটা রক্তের দাগ, এই সমস্ত কিছু ব্যাখ্যা করতে হবে। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 12। সেখানে বলছে জানোয়ারটা যাই হোক না কেন তার যেমন বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে, মস্তিষ্ক আছে। এটা চাঁদের পাহাড়ের পর্ব 7 থেকে নেওয়া হয়েছে। জানোয়ারটা কি, তাকে কেমন দেখতে? জানোয়ারটা বনিপ, সেই আদিবাসীদের ভাষায়, এবং তাকে কেমন দেখতে তার সঠিক কোনো ব্যাখ্যা চাঁদের পাহাড়ের কোথাও নেই, কিন্তু বারে বারে আমরা যা ব্যাখ্যা পেয়েছি তাতে করে তার বিশালাকার একটা দেহ, সে সমস্ত কিছু গুঁড়িয়ে ভেঙে তছনছ করে দিতে পারে। তার থলথলে একটা শরীর, মনে হয় যেন চলার সময় মনে হয় যেন কোনো ভারী থলে বোধহয় মাটিতে ঘষে ঘষে যাচ্ছে। আর তার পায়ে 3টে আঙুল বিশিষ্ট, মানে তার পায়ের যে ছাপ তাতে 3টে আঙুল স্পষ্ট বোঝা যায়, এইরকম একটা দেখতে। তবে 2 মার্কস আছে, তোমরা অনেক শর্টে ব্যাপারটা লিখতে পারো। তার চিহ্ন বা লক্ষণ কি পাওয়া যায় ওই অংশে, মানে পর্ব 2-এ তোমরা দেখবে তাঁবু থেকে বেরিয়ে তারা দেখেছিল যে কি পাওয়া গেছে। এটাও 2 মার্কসের প্রশ্ন। 3টে আঙুল বিশিষ্ট একটা বড় পায়ের ছাপ যেন গর্ত হয়ে গেছে, সেটা লিখতে হবে। এরপর প্রশ্ন করা হয়েছে তার বুদ্ধি, বিচার ও মস্তিষ্কের ক্ষমতার কথা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। এটা 3 মার্কসের প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের একটু বলতে হবে যে ডিয়েগো আলভারেজ আর শঙ্কর যখন সেই জঙ্গলের মধ্যে একটা বিশেষ স্থানে তাঁবু ফেলেছিল কয়েক রাত্রি, সেখানে কোনো এক রাত্রে হঠাৎ তাদের ঘুম ভেঙে গিয়েছিল। তাদের মনে হয়েছিল তাঁবুর বাইরে যেন ভীষণ আকারের একটা কোনো জন্তু ঘুরে বেড়াচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং হঠাৎ মনে হলো জঙ্গল থেকে কোনো একটা জন্তু ছুটে বেরিয়ে গেল তীব্র বেগে। আর ঠিক সেই সময় এই বিশালকায় জন্তুটাও বোধহয় ফিরে গেল, এমন একটা অনুভূতি শঙ্কর এবং ডিয়েগো আলভারেজের হয়েছিল। এই প্রসঙ্গে কিন্তু বলা হয়েছে যে জানোয়ারটার বুদ্ধি, বিচার ও মস্তিষ্কের ক্ষমতা। কারণ কি, জানোয়ারটা বুঝতে পেরেছিল যে ওত পেতে যে ব্যাপারটা, মানে সে যে তাঁবুর ভেতরের মানুষগুলো ঘুমোচ্ছে, এই অবস্থায় সে তাদের আক্রমণ করবে, সেই পরিস্থিতিটা আর নেই। জঙ্গলের ওই, সে তো খুব ধীরে ধীরে আসছিল তাঁবুর ভেতরে, কিন্তু জঙ্গলের ওই জন্তুটা যখন তীব্র বেগে মানে একটা শব্দ করে বেরিয়ে গেছে, তখন তাঁবুর ভেতরে যারা আছে তারা কিন্তু সজাগ হয়ে গেছে। কাজে এই মুহূর্তে তার আক্রমণ করা সম্ভব নয়, তাই সে ফিরে যাচ্ছে। এই ঘটনাকে মনে করেই তার বুদ্ধি, বিচার এবং মস্তিষ্কের কথা বলা হয়েছিল। এই জানোয়ারটা প্রথম কাকে কিভাবে হত্যা করেছিল? অবশ্যই ডিয়েগো আলভারেজের সঙ্গী জিম কার্টারকে। এবং কিভাবে হত্যা করেছিল সেটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা তোমরা চাঁদের পাহাড় পড়েছো। ডিয়েগো আলভারেজ এবং জিম কার্টার যখন প্রথমে রওনা হয়েছিল চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে, মানে ওই হীরের সন্ধানে, তখন একটা জঙ্গলের ধারে একটা মোটামুটি সমতল ভূমিতে তারা বসে বিশ্রাম নিচ্ছিল সন্ধ্যের কাছাকাছি সময়, বিকেলের দিকে। আর ঠিক সেই সময় তারা সম্মুখে হঠাৎ একটা তাল গাছকে
ভীষণভাবে নড়ে উঠতে দেখে। জিম কার্টার বিষয়টা কি দেখার জন্য, কোনো হাওয়া ছিল না, একেবারে মানে থমথমে পরিবেশ ছিল। জিম কার্টার বিষয়টা কি দেখবার জন্য সরাসরি ভেতরে ঢুকে যায় এবং প্রবল আর্তনাদ শোনা যায়। তখন ডিয়েগো আলভারেজ সেখানে প্রবেশ করে এবং গিয়ে উদ্ধার করে যে জিম কার্টারের মৃতদেহ পড়ে আছে এবং তার মাথা থেকে মানে সামনের দিক, মাথার সামনের দিক, মুখমণ্ডল থেকে একেবারে বুক পর্যন্ত যেন ধারালো নখের আঁচড়ে কেউ চিরে দিয়ে গেছে। আর ভেতরের অংশগুলো এমনভাবে ছড়িয়ে গেছে মনে হচ্ছে যেন বালিশটা ফেলে দেওয়া হয়েছে এবং তার তুলোগুলো ছড়িয়ে গেছে তার চারদিকে। এরকম একটা বিভৎস দৃশ্য। এই যে জানোয়ারটা যে প্রথম জিম কার্টারকে হত্যা করেছিল সেই দৃশ্যের কথা তোমাদের বলতে হবে। এক্ষেত্রে বলে রাখি প্রশ্নের যে মানে উদ্ধৃতিটা সেটা কিন্তু পর্ব 7 থেকে তোলা হয়েছে, কিন্তু এই যে জিম কার্টারের মৃত্যুর দৃশ্যটা কিন্তু পর্ব 4-এ তোমরা পাবে। এরপর চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 13, জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। এটা পর্ব 13 থেকে নেওয়া হয়েছে, যেখানে শঙ্কর সম্পূর্ণ একা, ডিয়েগো আলভারেজ মারা গেছে। শঙ্কর একটা পাথরের মতো জায়গায় বসবাস করছে, মানে সেই পাহাড়ে ওঠার সময়। এবং যাই হোক, পরে আসছি সেই আলোচনায়। প্রথম প্রশ্ন, কার এই কথাটি মনে হয়েছে? শঙ্করের মনে হয়েছে। অদৃষ্ট শব্দটির অর্থ কি? অদৃষ্ট শব্দটির অর্থ ভাগ্য, যাকে আমরা কপাল বলি। আর নাম্বার 3, জীবনের যে কঠিন মুহূর্তে তার এই কথাটি মনে হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই অংশে তোমরা বলবে সে কোন পরিস্থিতিতে শঙ্কর ওখানে বসবাস করছিল। সেই যে নেকড়ে, রাতের বেলা নেকড়ে, হায়না, তারপর কোয়াটো নামক যে কুকুরগুলোর, কোয়েটোনা ওই ধরনের একটা নাম আছে, কুকুরগুলো তাকে আক্রমণ করছিল, মাথার উপরে শকুনরা ঘুরছিল, মানে যেন সবাই মিলে যেন তার মৃত্যুর অপেক্ষা করছিল। এই যে একটা ভয়াবহ পরিবেশ, সেই সময়টা তোমাদের উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, কথাটির অর্থ বুঝিয়ে দাও। খুব ভালো করে খেয়াল করো, 3 মার্কস আছে, খুব ভেবে নেবে যে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা বিষয়টা কিন্তু এক লাইনে শেষ হয়ে যায়। কারণ মানুষের জীবন এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যু, এটা কিন্তু কারোর হাতে থাকে না। কে কবে জন্মগ্রহণ করবে বা কে কবে মৃত্যুবরণ করবে কেউ কখনো বলতে পারে না। সম্পূর্ণভাবে এটা অদৃষ্টের উপরে নির্ভর করে। এই বিষয়টাকে তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে, একটু দার্শনিক উত্তর এটা। কাজে যদি তোমাদের মনে হয় এটার থেকে বেটার প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, কারণ 3 নম্বরের প্রশ্ন, যদি তোমরা একটু সেইভাবে ভালো করে লিখতে না পারো, এখানে কিন্তু তোমাদের 3 মার্কসে 1 অথবা 1.5 পেয়ে যাবে, অনেকটা মার্কস কাটা যাবে। সেই জন্য বলছি এই ধরনের প্রশ্ন না লেখাই ভালো। সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট যদি কোনো উত্তর পাও অন্য প্রশ্নে, সেই প্রশ্ন অ্যাটেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। যেমন এক্ষেত্রে আগের দুটো প্রশ্ন অনেকটা বেটার। চলে যাব আমরা জাম্বো, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকে। যাদের চাঁদের পাহাড় নেই বা কবিতা বা গল্পের একটা পার্ট নেই কিন্তু জাম্বো আছে, তাদের জন্য আজকের এই অংশের আলোচনা। ছোটরা আগে নিজেদের স্বপ্ন গড়ে নিত, বড় কিছু হবার স্বপ্ন। ওরা এখন মিডিয়া থেকে স্বপ্ন কেনে, স্বপ্ন বেছে নেয়। একেবারে নাটকের প্রথম দৃশ্যে এই লাইনটা তোমরা পেয়েছো আনন্দবাবুর উদ্ধৃতির মধ্যে দিয়ে, আনন্দবাবুর উক্তিতে, সংলাপে। আনন্দবাবু কি? জাম্বোর বাবা। আচ্ছা, বক্তাকে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? বক্তা কে? এক্ষেত্রে কিন্তু শুধু আনন্দবাবু বলবে না, বলবে অবশ্যই জাম্বো নাটকে জাম্বোর বাবা আনন্দবাবু। আর কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? মাখন এবং নিশির উদ্দেশ্যে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা বলতে সেই ছোট ছোট কিশোরদের কথা বলা হয়েছে যারা জাম্বোর বয়সী। বক্তার এ কথা বলার কারণ কি? 3 মার্কস আছে, কাজে একটু বুঝে লিখবে। এই যে এ কথা বলছে, এটা কিন্তু জাম্বোর যে উচ্ছন্নে চলে যাওয়ার বিষয়গুলো সেটা তোমাদের উল্লেখ করতে হবে। মানে সে সবসময় সিনেমা হুজুক করতো, বোম্বে চলে যাবে পালিয়ে বলতো, এবং সেখানে ফিল্মের হিরো হবে, এই যে তার একটা মানসিকতা। তারপর বিভিন্ন শৌখিনতা, এটা কিনে দাও, সেটা কিনে দাও, আজকে অ্যাডিডাসের শার্ট কিনে দাও, অমুক বুট কিনে দাও, এই যে ব্যাপারটা। কিংবা খাওয়ার ক্ষেত্রে ফ্যাশনেশন, অমুক বিষয়টা, অমুক ব্র্যান্ডের বিস্কিট বা অমুক ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস, এরকম এই সমস্ত বিষয় তোমাদের উল্লেখ করতে হবে। বক্তার মতে মিডিয়া থেকে কিভাবে স্বপ্ন কিনছে, মানে এই কিশোররা কিনছে। এই যে বিজ্ঞাপনের প্রভাব কিভাবে ছোট ছোট কিশোরদের মনে পড়ে সেটা। কিংবা সিনেমা, মানে হিন্দি সিনেমার যে কাল্পনিক বিষয়গুলো, মিথ্যা বিষয়গুলো কিভাবে ছোট ছোট কিশোরদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেই বিষয়টা তোমাদের একটু এক্সপ্লেন করতে হবে। এখানেও বলবো, যদি মনে করো এই ধরনের প্রশ্নের থেকে বেটার প্রশ্ন পাচ্ছ, তাহলে সেদিকে চলে যাবে, এই ধরনের প্রশ্নে যাবে না। আচ্ছা, এরপর
পরের অংশটা, ছেলেটার কথা শুনলে হাড় পিত্তে জলে কিনা বল, বেকায়দায় আছি বলে, নইলে বাছাধনকে টের পাইয়ে দিতাম। বক্তাকে কাকে সে কথাগুলো বলেছে? বক্তা মাখন, সে নিশিকে কথাগুলো বলেছে। বাছাধন বলতে কার কথা বলা হয়েছে? জাম্বকে বলা হয়েছে। বেকায়দায় আছি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছে? এটা অবশ্যই সেই যে জঙ্গলের একটা বর্ণনা, মানে কোন পরিস্থিতিতে তারা ছিল সেই পরিস্থিতিটার কথা তোমাদের বলতে হবে। 3 মার্কস আছে, একটু বিশদ করে লিখবে। তারপর বক্তার হাড় পিত্তে জ্বলার কারণ কি, ঘটনাটার উল্লেখ করতে হবে। যেখানে মাখনের যে ইনহেলারটা ছিল সেটা জাম্বু কি করেছিল, একটা রাস্তার কুকুরের মুখ হাঁ করে তার মধ্যে স্প্রে করেছিল। সেটা দেখে মাখন বিরক্ত হয়েছিল এবং তাকে কিছু চর কষাতে গেছিল, চর কষায়নি যদিও, তাতেই জাম্বু বিরক্ত হয়ে তাকে মেরে দেয়। এবং এই কথাটা যখন সে নিশিকে বলছে তখনও কিন্তু অত্যন্ত বাজেভাবে ঢিল ছড়ে জাম্বু, তাকে তার গায়ে লাগেনি, কিন্তু সে মারতে গেছিল। এই যে বিষয়টা, এই বিষয়ের পরে মানে 3 নম্বর যেহেতু আছে তোমাকে এই বিষয়টা উল্লেখ করতেই হবে। এই ঘটনা মানে ঢিল ছোঁড়ার পর নিশি যখন তাকে বলেছিল ঢিলটা যদি লেগে যেত, তখন জাম্বু উত্তর দিয়েছিল যে টিপ করে মেরেছি, টিপ করে মারলে কি হতো, ওর তো একেবারে মানে সাংঘাতিক কিছু হয়ে যেত, এমনটা জাম্বু বলছে। জাম্বুর এই যে কথাগুলো, টিপ্পনি কথা, এই কথাগুলো নিশি একেবারে মাখন একেবারে সহ্য করতে পারে না, এটা তোমাদের বলতে হবে। এটা তোমাদের দ্বিতীয় দৃশ্যে পাবে এই অংশটা। এরপর হাত জোর করে বলছি আমাদের ছেড়ে দিন, আমি অসুস্থ। আচ্ছা, এটা তৃতীয় দৃশ্যের অংশ। বক্তা মাখন, বক্তা কাকে কথাগুলো বলছে? জাম্বুর বাবা আনন্দবাবুকে বলছে। বক্তা তাদের ছেড়ে দেওয়ার কথা বলেছে কেন? এক্ষেত্রে তোমরা আনন্দবাবুর চাওয়া, মানে আনন্দবাবু যে কথাটা বলেছিল তাদের 3 দিন ধরে তাদের জাম্বুর সাথে আরো থাকতে হবে, সেই প্রসঙ্গটা বলতে হবে। এরপর বক্তারা ছাড়া পেল কিভাবে? মানে সেই যে পুয়ার ফান্ডের জন্য টাকা চেয়েছিল 10,000 টাকা, কিন্তু তারা দিতে পারেনি, 1,000 টাকা দিতে চেয়েছে এবং 1,000 টাকা দিয়ে তারা বিল বইয়ে সই করে দিয়েছে। এবং জাম্বুকে কিভাবে ধরে রেখেছিল আনন্দবাবুরা এবং তাদের দৌড়তে বলেছিল, সেই দৃশ্যটা সম্পূর্ণ তোমাদের বর্ণনা করতে হবে। তাহলে বুঝতে পারছো জাম্বু নাটক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে দৃশ্য থেকেই প্রশ্ন তোমাদের আসছে। কাজেই তোমরা যদি কোনো একটা দৃশ্য স্কিপ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যদি সেখানে আগের দৃশ্যের উপরে প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে এবং কি ধরনের প্রশ্ন তোমরা অ্যাটেম্প করবে এবং কি ধরনের প্রশ্ন করবে না। তাহলে আর প্রশ্নের উত্তর লেখার জন্য আবারও বলছি, তোমরা আমার এক্সপ্লেনেশন ভিডিওগুলো ভালো করে শুনবে। এরপরেও যদি কারোর মনে হয় তোমরা আমার নোটস নেবে, সেটা পড়বে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এবং যোগাযোগ কিভাবে করবে সেটা জানার জন্য আমার পিডিএফ সংক্রান্ত যে ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে তোমরা বিষয়টা জেনে নেবে। আর যারা আমার নোটস ইতিমধ্যে সংগ্রহ করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সম্পূর্ণ নোটসটা তোমরা যদি খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না এবং সম্পূর্ণ বিষয়গুলো তোমরা অনেক ভালোভাবে বুঝে গেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই চলে যাবে কমেন্ট বক্সে, সেখানে জানাবে। এছাড়াও আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপটা আমি মানে মিউট করে রেখেছি এবং প্রতিদিন ফ্রাইডেতে 10 PM থেকে 10:30 PM পর্যন্ত এটা আনমিউট করে দেওয়া হয়। তোমরা সেই সময় তোমাদের প্রশ্ন আমার টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, আমি পরে যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।